সিনেমা দেখে বন্ধুর সাথে বাড়ি ফিরছিল একটি মেয়ে। চলন্ত বাসেই বন্ধুকে আটকে রেখে মেয়েটিকে গণধর্ষণ করে কিছু নরবিশ্বাস। শুধু গণধর্ষণই না, মেয়েটির উপরে তারা এতটা নৃশংসভাবে অত্যাচার করে যা দেখে কঠিন হৃদয়ের মানুষেরাও আতকে উঠতে বাধ্য হয়। কারা জড়িত ছিল এই বর্বরচিত ঘটনার সাথে? তারা কি ধরা পড়েছিল? আর মেয়েটিরই বা শেষ পর্যন্ত কি হয়েছিল? জানতে হলে আসুন শুনে আসি 2012 সালের 16 ডিসেম্বরে ঘটে যাওয়া ভারতের সত্য ঘটনা অবলম্বনে বানানো ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম সিজন 1 এর এক্সপ্লেনেশন। রাত 10:38। পুলিশের কাছে খবর আসে সামনেই রাস্তার পাশে মানুষের ভিড় জমে আছে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখে একটা ছেলে আর মেয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় জড়াজড়ি করে পড়ে আছে। দুজনের সাথেই ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। ছেলেটা মেয়েটাকে যতটা সম্ভব জড়িয়ে ধরে আড়াল করে রাখার চেষ্টা করছিল। পুলিশ দ্রুত পাশের হোটেল থেকে একটা চাদর নিয়ে আসে। চাদরটা ছিঁড়ে দুভাগ করে দুজনকে দেওয়া হয়। ছেলেটা মোটামুটি স্টেবল ছিল, কিন্তু মেয়েটার অবস্থা খুবই শোচনীয় ছিল। তারা দুজনকে জিপে তুলে হাসপাতালে নিয়ে যায়। যাবার পথে পুলিশ ছেলেটাকে জিজ্ঞেস করে তাদের সাথে কি ঘটেছে। ছেলেটা জানায় তারা একটা বাসে উঠেছিল। বাসে 5-6 জনের মতো লোক ছিল। তারা ওদের দুজনের কাপড় চোপড় খুলে অনেক মারধর করেছে। এরপরে সমস্ত জিনিসপত্র লুট করে বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েটা মুমূর্ষ অবস্থায় কাপা কাপা কণ্ঠে বলে, প্লিজ আমার বাবাকে কিছু জানাবেন না। হাসপাতালে নেবার পরে ডাক্তার প্রথমে মেয়েটিকে চেক আপ করতে আসে এবং তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি জানায় তার নাম দীপিকা। সে এবং তার বন্ধু আকাশ সিনেমা দেখে বাসে করে ফিরছিল। বাসের ভেতরে তাকে গ্যাংরেপ করা হয়েছে। এছাড়াও তাকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। শুধু তাই না, শয়তানগুলো লোহার রডটা দীপিকার যৌনাঙ্গে ঢুকিয়েও দিয়েছিল। দীপিকা এত কষ্ট পেয়েছে তার মনে হচ্ছে তার শরীরের সব রক্ত যৌনাঙ্গ দিয়ে বেরিয়ে গেছে। এছাড়াও দীপিকার ঠোঁট, চোখ এবং ফেসেও অনেক আঘাতের দাগ ছিল। একটু পরে দীপিকার বাবা মা আসে। মেয়ের এই অবস্থা দেখে তাদের মনের অবস্থাও ভেঙে পড়ে। হেড কনস্টেবল দ্রুত কন্ট্রোল রুমে ব্যাপারটা জানিয়ে দেয়। কন্ট্রোল রুম থেকে এসএইচও বা স্টেশন অফিসার বিনোদ তিওয়ারিকে কথাটা জানানো হয়। বিনোদ সাথে সাথেই দক্ষিণ অঞ্চলের ডিসিপি ভার্তিকাকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। ভার্তিকা সিরিয়াস পরিস্থিতি বুঝতে পেরে তখনই ঘুম থেকে উঠে হাসপাতালে চলে আসে। ততক্ষণে দীপিকাকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ডাক্তারকে সামনে পেয়ে ভার্তিকা দীপিকার ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার জানায় দীপিকার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাকে গ্যাংরেপের পাশাপাশি যৌনাঙ্গের রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে প্রচুর ব্লিডিং হয়েছে এবং ইন্টারনাল অনেক ড্যামেজ হয়েছে। আজ রাতটা সে সার্ভাইভ করে গেলেও সে কতক্ষণ বাঁচবে সেটা বলা যাচ্ছে না। কথাটা শুনে ভার্তিকা বেশ আতকে ওঠে। ব্যাপারটা খুব দ্রুতই ন্যাশনাল ইস্যু হয়ে উঠবে, তাই অপরাধীদের দ্রুততম সময় গ্রেপ্তার করা জরুরি। এজন্য ভার্তিকা ইন্সপেক্টর ভূপেন্দরকে ফোন করে। ভূপেন্দর কোনো পার্সোনাল কাজ থাকায় সে আসতে চায় না। তবে ভার্তিকা এখানকার সিচুয়েশন বুঝিয়ে ভূপেন্দরকে নির্দেশ দেয় সে যেন এখনই হাসপাতালে চলে আসে। ভূপেন্দর ইনভেস্টিগেশনে খুবই দক্ষ, তাই তাকে ভার্তিকার প্রয়োজন। এছাড়া ভার্তিকা তার আরও দুজন দক্ষ স্টাফ রাকেশ এবং সুভাষকেও ডেকে এনেছে। তাই অনিচ্ছা সত্ত্বেও ভূপেন্দর হাসপাতালে আসতে রাজি হয়। এরপরে ভার্তিকা হেড কনস্টেবল এবং ওয়্যারলেস অপারেটর নারায়ণকে ফোন দিয়ে বসন্তবিহার থানার নতুন আইপিএস ট্রেনিং অফিসার নীতি সিংয়ের ফোন নম্বর নেয়। এরপরে সে নীতিকেও ফোন করে তার কাছে ডেকে নেয়। নীতি সিং 2 সপ্তাহ হলো জয়েন করেছে। তাকে প্রথম কাজ দেওয়া হয়েছিল ট্রাফিক চেকপোস্টে। আর প্রথম দিনেই সে হাতির দাঁত পাচারকারীকে ধরেছে। পাচারকারী স্কুল বইয়ের ভেতরে হাতির দাঁত পাচার করছিল। নীতির দূরদর্শিতা দেখেই ভার্তিকা তাকে ইনভেস্টিগেশন টিমে ইনভলভ করে। তো যাই হোক, সুভাষ, রাকেশ এবং ভূপেন্দর চলে আসার পরে ভার্তিকা তাদেরকে নিয়ে আকাশের কাছে যায় এবং কি ঘটেছিল বিস্তারিতভাবে জানতে যায়। আকাশ জানায় দীপিকা সে সিলেক্ট সিটি ওয়াকে সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা শেষ করে দ্বারকাতে ব্যাক আসার জন্য তারা কোনো অটো পাচ্ছিল না। এক অটো ড্রাইভার তাদেরকে মনিকা বাস স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দেবার কথা বলে। সেখান থেকে নাকি তারা দ্বারকাতে ফেরার বাস পাবে। তারা বাস স্ট্যান্ড থেকে দ্বারকার একটা বাস পেয়েও যায়। সেই বাসেই তাদের সর্বনাশ করা হয়। বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর সহ মোট 6 জন তাদের উপরে অত্যাচার করে। প্রথমে বাসের কেবিন থেকে 3 জন বেরিয়ে এসে তাদের সাথে অসভ্যতামি শুরু করে এবং গালাগাল করে। এরপরে একজন আকাশকে চর মেরে দেয়। তখন তাদের ভেতরে ঝামেলা শুরু হয়ে যায়। ভার্তিকা জিজ্ঞেস করে আকাশ ওদের কারো নাম জানে কিনা। আকাশ জানায় ওদের ভেতরে একজন ব্রাজেশ আর বিকাশ নাম ধরে ডেকে দুজনকে লোহার রড আনতে বলেছিল। রড আনার পরে তাদেরকে মারধর শুরু করা হয়। দীপিকা ঠেকানোর চেষ্টা করলে ওরা দীপিকাকে ধরে বাসের পেছনে নিয়ে যায়। দীপিকার সাথে রেপ হয়েছে কিনা এটা আকাশ বলতে পারে না। তারা অনেক চিৎকার করে, কিন্তু বাসের বাইরে কারো কানেই তাদের চিৎকার পৌঁছায় না।
অনেক অত্যাচারের পরে তাদের ধারণা হয় দীপিকা মরে গেছে। তাই ওরা আকাশ এবং দীপিকার কাপড়-চোপড়, টাকা-পয়সা, মোবাইল কেড়ে নিয়ে নগ্ন করে রাস্তার পাশে ফেলে দেয়। এয়ারপোর্ট ফ্লাইওভারের পাশে তারা আবারও বাসটা ঘুরিয়ে আনে এবং দুজনকে চাপা দেবার চেষ্টা করে। তবে আকাশ দীপিকাকে নিয়ে গড়িয়ে রাস্তার ধারে চলে যায়, ফলে তারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। পরবর্তীতে সেখানে পুলিশ আসে, তবে পুলিশ আসার পরেও তারা কোনো স্টেপ না নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এটা শুনে ভার্তিকা বলে, রিপোর্ট অনুযায়ী তো পুলিশ 7 মিনিটের ভেতরেই ওদেরকে উদ্ধার করেছে। তাদের ধারণা হয় হয়তো প্রথমে হাইওয়ে পুলিশ ওদেরকে দেখেছিল, কি করবে বুঝতে না পেরে হয়তো তারা কোনো স্টেপ নেয়নি। ভার্তিকা জেনে নেয় আকাশ বাসের ব্যাপারে আর কিছু বলতে পারবে কিনা। আকাশ শুধু এইটুকু বলে বাসের রং সাদা। তো এরপরে ভার্তিকা বাইরে চলে আসে। ততক্ষণে নীতিসহ আশেপাশের থানার পুলিশ স্টাফেরাও চলে এসেছিল। ভার্তিকা বলে আকাশ আর দীপিকা মনিকা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিল, তাই এই কেসটা এসএইচও বিনোদের থানার আন্ডারে পড়ে। বিনোদ এই কেসের ঝামেলা নিতে চাইছিল না, তাই সে বলে তাদেরকে উদ্ধার করা হয়েছে মহিপালপুর থেকে, এটা দিল্লি ক্যান্টনমেন্ট থানার এরিয়া, তাই কেসটা দিল্লি ক্যান্টনমেন্ট থানার আন্ডারে পড়া উচিত। তবে ভার্তিকা বলে ওরা যেখান থেকে বাসে উঠেছিল সেখান থেকেই ক্রাইম শুরু হয়েছে, তাই কেসটা বিনোদের থানার আন্ডারেই পড়ে। ভার্তিকা নিজের মতো করে একটা টিম বানায়, যদিও সে এই টিমে বিনোদকে রাখে না। তবে সে বিনোদের থানার একজন মহিলা অফিসার ভীমলাকে টিমে রাখে, যাতে সে পেপার ওয়ার্ক মানে কাগজপত্রের ব্যাপারগুলো সামলাতে পারে। তো ভার্তিকা এবার কেসের ডিটেলস এক্সপ্লেন করে বলে বাসের রং সাদা। তার ধারণা বাসটা দক্ষিণ দিল্লি রোডে মনিরকা থেকে মহিপালপুর পর্যন্ত ভাড়া মারে। সে দিল্লির ট্রান্সপোর্ট অফিস থেকে সব সাদা বাসের ডিটেলস কালেক্ট করতে বলে। এছাড়া সমস্ত রোডের এবং এয়ারপোর্ট হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। এই শহরে যত ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার আছে তাদের নাম ঠিকানা কালেক্ট করতে বলে, আর দেখতে বলে এদের ভেতরে আকাশের বলের ব্রাজেশ আর বিকাশ নামের কেউ আছে কিনা। ভার্তিকা ইনভেস্টিগেশন টিমকে ছোট ছোট টিমে ভাগ করে। এক টিমকে তথ্য সংগ্রহ, এক টিমকে ফুটেজ সংগ্রহ, আরেক টিমকে এভিডেন্স কালেক্টের দায়িত্ব দেওয়া হয়। ফুটেজ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় জয়রাজকে। সুধীর এবং ভূপেন্দ্রের দায়িত্ব বা থাকে তথ্য সংগ্রহের। ভীমলাকে দায়িত্ব দেওয়া হয় সে মনিরকা থেকে মহিপালপুর পর্যন্ত ওই সময় যত কল হয়েছে সমস্ত কল ডিটেলস কালেক্ট করবে। এছাড়া দীপিকার ফোনের লোকেশন ট্র্যাক করে একটা ডিজিটাল ম্যাপ তৈরি করবে, যাতে তারা বুঝতে পারে ঘটনাটা কোন রুটে ঘটেছে। এতে তারা সিসিটিভি ফুটেজ এর সাথে মিলিয়ে বাসটাকে ডিটেক্ট করতে পারবে। তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেবার পরে ভার্তিকা বলে তারা যদি নেক্সট 7 থেকে 10 ঘন্টার ভেতরে অপরাধীদের ধরতে না পারে তাহলে ওরা পালিয়ে যাবে। এটা সাধারণ কোনো রেপ কেস না। এই কেসে যে নৃশংসতা ঘটেছে ভার্তিকা সেটা লাইফে কখনো দেখেনি, তাই সে সবাইকে সিরিয়াসভাবে কাজ করার নির্দেশ দেয়। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেবার পরে ভার্তিকার নীতিকে আলাদাভাবে ডেকে বলে নীতি সবসময় দীপিকার সাথে থাকবে, যাতে বন্ধুর মতো তাকে মেন্টাল সাপোর্ট দিতে পারে। তার খাওয়া দাওয়া দেখভালের সমস্ত কিছু নীতির দায়িত্বে থাকবে। তো এরপরে সবাই নিজেদের দায়িত্ব পালন করতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ভীমলা আকাশকে থানায় নিয়ে আসে। ভার্তিকা জিজ্ঞেস করে বাসের ব্যাপারে আকাশের আর কোনো ডিটেলস মনে পড়ছে কিনা। আকাশ মনে করে জানায় ড্রাইভারের কেবিনে একটা শিব মূর্তি ছিল। ভার্তিকা এই নতুন ডিটেলসটাও সব টিমকে জানিয়ে দেয়। ভূপেন্দ্র এবং সুধীর প্রায় 200টা বাসে সার্চ করে 22 জন সন্দেহভাজন বাস মালিককে আটক করে। কিন্তু এদিকে দুজন এসআই একটা বাস সার্চ করতে গিয়ে জানতে পারে এটা একটা স্কুল বাস, তাই তারা বাসটাকে তেমন গুরুত্ব দিয়ে সার্চ করে না। অথচ এই বাসের রং ছিল সাদা এবং ড্রাইভারের কেবিনে একটা শিব মূর্তিও ছিল। কে জানে হয়তো এটাই সেই বাস। তো যাই হোক, পরের দিন সকালে চিফ মিনিস্টারের কাছে দীপিকার দুর্ঘটনার ব্যাপারে নিউজ চলে যায়। এছাড়া একটা অনলাইন নিউজ পোর্টালেও নিউজটা পাবলিশ করা হয়। চিফ মিনিস্টার ডিস্ট্রিক্ট কাউন্সিলরকে নিজে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখতে বলে। এদিকে ভার্তিকা ভূপেন্দ্র এবং সুধীরের ধরে আনা বাস মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। বাস মালিকেরা জানায় তাদের বাস এই রুটে চলে না। তারা এখানে থাকলেও তাদের বাসগুলো শহরের বাইরে চলাচল করে। তবে এখানে যে সমস্ত বাসগুলো চলে তাদের মালিকেরা আবার শহরের বাইরে অন্য জায়গায় থাকে, আর তাদের বাসের যেসব স্টাফ তারা এখানে আশেপাশে থাকে। তাই বাস মালিকেরা পাশের বস্তিতে খোঁজখবর নিতে বলে। অন্যদিকে ডিস্ট্রিক্ট কাউন্সিলের হাসপাতালে গিয়ে দীপিকার কন্ডিশন দেখার পরে চিফ মিনিস্টারকে ইনফর্ম করে। তখন চিফ মিনিস্টার তাকে একটা সংবাদ সম্মেলন করে ব্যাপারটা এক্সপোজ করে দিতে বলে। ফলে ডিস্ট্রিক্ট কাউন্সিলর প্রেস ডেকে ঘটনাটা জানিয়ে দেয়। এতে ব্যাপারটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়। ফলে ভার্তিকার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আরও সমস্যা তৈরি হয়ে যায়। উত্তেজিত জনতা থানার সামনে এসে আন্দোলন শুরু করে দেয়। এদিকে হরিশ নামের একজন ইনফর্মার ফোন দিয়ে জানায় সে সিরিস নামের একজন বাস মালিকের সন্ধান পেয়েছে, যার অনেকগুলো বাসের ভেতর থেকে একটা বাস মিসিং আছে। এটা একটা স্কুল বাস। বাসের সাথে বাসের ড্রাইভার জয়সিংও মিসিং। এই বাসটা মূলত কন্ট্রাক্টে চলে। স্কুলের ডিউটি শেষ করে সন্ধ্যায় নিউ ইন্ডেক্স কনসালটেন্সি কোম্পানির স্টাফদের ভাড়া মারে। তারপর রাতে বাসটাকে রবিদাস ক্যাম্পের পার্কিংয়ে রাখা হয়। ভার্তিকা নতুন আপডেট জানতে পেরে দ্রুত ম্যাপ চেক করে দেখে রবিদাস ক্যাম্প একদম মনিরকা বাস স্ট্যান্ডের পাশেই। তাই তারা ধারণা করে হয়তো ড্রাইভার জয়সিং এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তারা এই ব্যাপারে আলোচনা করছিল, তখন একজন বাস মালিক জানায়
সকাল থেকে তার বাসের একজন ক্লিনার অলোক কুমারও মিসিং। ভার্তিকা অলোকের নামটাও টুকি রাখে। এদিকে দুজন এসআইকে জয়সিংয়ের বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়। তারা আলাদাভাবে জয়সিং এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। একজনের কাছে জানা যায় জয়সিং তার ভাইয়ের বাড়িতে আছে, তবে জয়সিংয়ের ভাইয়ের নাম বা ঠিকানা কোনোটাই জানা যায় না, শুধু ভাইয়ের এলাকার নামটা জানা যায়। এদিকে থানায় আকাশকে ডেকে আনা হয় এবং ম্যাপ দেখিয়ে জিজ্ঞেস করা হয় তাদেরকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আকাশ রোডটা দেখিয়ে দেয় এবং জানায় ওই রুটের মাঝে মালাই মন্দির পড়েছিল। সোজা যাবার পরে ফ্লাইওভারের কাছ থেকে বাসটা ৩-৪ বার ঘুরিয়েছিল। বাসের স্পিড অনেক বেশি ছিল, আর প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে তাদের উপরে অত্যাচার চলেছিল। আর তার আগে আরও ১০ মিনিট তাদের ভেতরে ধস্তাধস্তি চলেছিল। ভূপেন্দ্র ক্যালকুলেশন করার পরে আকাশের কাছে জানতে চায় সে এই সময়ের ভেতরে কয়বার মালাই মন্দির দেখতে পেয়েছিল। আকাশ জানায় সে ২ বার মালাই মন্দির ক্রস করেছে। এটা শুনে ভূপেন্দ্র রাকেশকে বলে তারা এই রুটের সব হোটেল রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সাদা রঙের কোনো বাসকে একই ঘন্টায় ২ বার দেখা গেছে কিনা। এরপরে আকাশকে বাস মালিকের সামনে এনে জিজ্ঞেস করা হয় সে বাসের ব্যাপারে আর কোনো ডিটেলস দিতে পারবে কিনা। আকাশ জানায় তাদের যখন বাসের পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল তখন পেছনের দরজাটা বন্ধ ছিল। তারা অনেক চেষ্টা করে, এমনকি রড দিয়ে ট্রাই করেও দরজাটা খুলতে পারে না। এটা শুনে বাস মালিক জানায় এটা তাহলে ব্লু লাইনের বাস। এই ধরনের বাসগুলো সাধারণত স্কুল বাস হয়। স্কুলের বাচ্চারা যাতে পেছন দরজা দিয়ে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট না করে এই জন্যই পেছনের দরজা বন্ধ করে দেওয়া হয়। আবার তারা অলরেডি যেহেতু খবর পেয়েছে সিরিজ কোম্পানির একটা বাস মিসিং আছে, সেটাও একটা স্কুল বাস, তাই তাদের সন্দেহ আরও পাকাপোক্ত হয়। এদিকে জয়রাজ সিসিটিভি ফুটেজ চেক করে একটা বাসকে ২০ মিনিটের ভেতরে ২ বার ক্রস করতে দেখতে পায়। এইটার রঙও সাদা ছিল। সে ফুটেজটা ভূপেন্দ্রকে পাঠিয়ে দিলে ভূপেন্দ্র সেটা আকাশকে দেখায়। আকাশ শিওরভাবে বলতে না পারলেও ধারণা করে এটা ওই বাসটাই হতে পারে। আকাশ আরেকটা ইনফরমেশন দেয়, বাসের হেল্পার যখন প্যাসেঞ্জার ডাকছিল তখন সে অদ্ভুতভাবে দুয়ারকা দুয়ারকা বলে চিল্লাচ্ছিল। তার বাচনভঙ্গির কারণেই বাসটা আকাশের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরকম অদ্ভুত স্বর সে আগে কখনো শুনেনি। তো ভার্তিকায় স্টাফদের নিয়ে বাসের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা যাবার সময় ভূপেন্দ্রর কাছে এসআইয়ের ফোন আসে এবং জানায় সে জয়সিংয়ের বাসের নম্বর পেয়ে গেছে। বাসের নম্বর ৯০৯৪। আর প্রতিবেশীদের ভাষ্যমতে জয়সিং এখন মেহেরুল্লিতে ভাইয়ের বাড়িতে আছে। ভূপেন্দ্র তাদের আরও বিস্তারিতভাবে খোঁজখবর নিতে বলে। এরপরে তারা হোটেলে যায় এবং নিজেরা সিসিটিভি ফুটেজটা চেক করে। তারা ফুটেজ জুম করে দেখতে পায় বাসের গায়ে সিরিজ এন্টারপ্রাইজ লেখা আছে। এছাড়া বাসের অ্যাক্সেলের কোনো ঢাকনা ছিল না। ভার্তিকা দ্রুত সব স্টাফদের কাছে বাসের ফটো পাঠিয়ে দেয় এবং জানায় এই বাসের ড্রাইভার সেকশনে শিবের মূর্তি আছে এবং বাসের অ্যাক্সেলের ঢাকনা নেই। এরকম কোনো বাস দেখা মাত্রই যেন আটক করা হয়। এদিকে আবার একজন হলুদ সাংবাদিক যাচাই বাছাই না করে একটা অন্য বাস দেখে রিপোর্ট করে এই বাসের ভেতরেই দীপিকাকে রেপ করা হয়েছে। ফলে নিউজটা আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করে। তাই হোম মিনিস্টার পুলিশ কমিশনারকে ফোন করে। পুলিশ কমিশনার আবার ভার্তিকাকে ফোন করে একটা সংবাদ সম্মেলন ডাকতে বলে এবং সবার কাছে বাসের ফটোটা এক্সপোজ করতে বলে। তবে ভার্তিকা বলে এমন করলে অপরাধীরা অ্যালার্ট হয়ে যাবে এবং বাসের সমস্ত এভিডেন্স নষ্ট করে ফেলবে। তখন আবার পাবলিক পুলিশকে এর জন্য দায়ী ভাববে। ভার্তিকার কথায় লজিক আছে দেখে কমিশনার তাকে তার মতো কেসটা হ্যান্ডেল করতে বলে। ততক্ষণে ভূপেন্দ্র সিরিজ এন্টারপ্রাইজের মালিককে ফোন দিয়ে শিওর হয়ে নেয় তার ড্রাইভার জয়সিং আসলেই মিসিং এবং তার বাসের নম্বর ছিল ৯০৯৪। রাতে বাসটা রবিদাস ক্যাম্পে পার্ক করা হয়, এই জন্য ভার্তিকা টিম নিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে। কয়েক মিনিটের ভেতরেই জয়সিং বাস নিয়ে সেখানে চলে আসে। একজন ইনফর্মার তাদের অ্যালার্ট করতেই তারা বাসটা আটকে জয়সিংকে ধরে ফেলে। তবে এখনই বাসের ব্যাপারটা সবাই জেনে যাক সেটা ভার্তিকা চাইছিল না। সে রাকেশকে বলে বাসটা সেফ জায়গায় নিয়ে যাওয়া উচিত। রাকেশ বাসটাকে নেহরু স্টেডিয়ামে নিয়ে যাওয়া সাজেস্ট করে। ওখানকার পরিচালক তার বন্ধু। তো ভার্তিকা বাসটা নেহরু স্টেডিয়ামে নিয়ে যাওয়া পারমিশন দেয়। তাদের আর একটা টিম ফরেনসিক এক্সপার্টদের নিয়ে ঘটনাস্থলে, মানে যেখান থেকে আকাশ আর দীপিকাকে উদ্ধার করা হয়েছিল সেখানে এভিডেন্স কালেক্ট করছিল। ভার্তিকা তাদেরকেও নেহরু স্টেডিয়ামে চলে আসতে বলে এবং বাসটাকে সার্চ করতে বলে। তারপরে ভার্তিকার ভূপেন্দ্র জয়সিংকে নিয়ে থানায় চলে আসে। তবে তারা থানার মূল গেট ইউজ না করে পেছনের পথ দিয়ে থানায় ঢুকে, কারণ উত্তেজিত জনতা তখনও থানার সামনে বিক্ষোভ করছিল। জয়সিংকে ভেতরে রেখে ভার্তিকা প্রেসকে ফেস করে এবং তাদের কিছু একটা বুঝিয়ে ভেতরে চলে যায়। এরপরে তারা জয়সিংকে জিজ্ঞেস করে সে গতরাতে কোথায় ছিল। জয়সিং জানায় ডিউটি শেষ করে সে চিকেন বিরিয়ানি খেয়ে তার দাদাভাইয়ের কাছে গিয়েছিল। দাদাভাইয়ের বাড়িতে পার্টি করা ঝামেলা, তাই তারা বাইরে পার্টি করেছিল। পার্টিতে তাদের আরেক ভাই অমরও ছিল। জয়সিং আজকে কোথায় ছিল জিজ্ঞেস করলে সে এই উত্তরও ঠিকঠাকভাবে দিয়ে দেয়। ভার্তিকায় স্টাফদের বাইরে এনে বলে এভাবে কাজ হবে না, প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা জয়সিংকে অফিসিয়ালি গ্রেফতার দেখাতে পারবে না। এদিকে সুভাষ ফরেনসিক টিম নিয়ে বাসটাকে সার্চ করছিল। প্রথমে বাসে কিছুই পাওয়া যায় না, তবে পরে তার বাসের ফ্লোরবোর্ডের দিকে নজর যায়।
একটা স্ক্রুড্রাইভার দিয়ে ফ্লোরবোর্ড উঠাতেই সে রক্ত দেখতে পায়। সে দ্রুত ইনফরমেশনটা ভার্তিকাকে জানিয়ে দেয়। ততক্ষণে ভার্তিকার কাছে জয়সিংয়ের কল ডিটেলসও চলে আসে। তার কল ডিটেলস চেক করে দেখা যায় তার ফোন কল লোকেশন সেই রুটেই ছিল যেই রুটে আকাশ এবং দীপিকাকে অ্যাসল্ট করা হয়েছে। এতে তারা শিওর হয়ে যায় জয়সিংয়ে আসল অপরাধী। জয়সিং তবুও মুখ খুলতে চাইছিল না, তবে 2-4টা চোর থাপ্পড় দিতেই সে সব স্বীকার করে আর বলে তারা বাসে মোট 6 জন ছিল। প্রথমে তার সাথে আকাশের ঝামেলা হয়। ঝামেলার মাঝে দীপিকা বাধা দিতে আসলে জয়সিং ক্ষেপে যায়। তখন সে দীপিকাকে বাসের পেছনের দিকে নিয়ে যায় এবং সামনে পেছনে 2 দিকেই রেপ করে। তার বাকি সঙ্গীরাও দীপিকাকে একইভাবে রেপ করে। দীপিকা একজনকে কামড়ে দিলে জয়সিং আরও রেগে যায়। তখন সে একটা রড এনে দীপিকার সামনে পেছনে 2 দিকেই ঢুকিয়ে দেয়। তারপর সে দীপিকার যৌনাঙ্গে হাত ঢুকিয়ে সব নাড়িভুড়ি ছিঁড়ে বের করে আনে। জয়সিং এমনভাবে কথাগুলো বর্ণনা করছিল যেন তার কোনো অনুশোচনাই নেই, আর উল্টো সে গর্ববোধ করছিল। তার কথা শুনে ভার্তিকার চোখে পানি এসে যায়। সেই জানোয়ারটাকে কি করবে বুঝতে পারছিল না। সে উঠে গিয়ে নিজের জুতো খুলে জয়সিংয়ের মুখে ছুঁড়ে মারে। সে নীতিকে বলে ওর গায়ে কোনো দাগ না রেখে সারা রাত ধরে ইচ্ছে মতো মারো। নীতি ঘ্যান্নায় ওর গায়ে টাচও করতে যায় না। নীতি জিজ্ঞেস করে ওরা কেন এরকম করল। জয়সিং জানায় তাদের শুধু লুট করার প্ল্যান ছিল, কিন্তু আকাশ যেভাবে দীপিকার সাথে ঢলাঢুলি করছিল এইটা দেখে তারা উত্তেজিত হয়ে পড়ে। এই জন্যই তারা এগুলো করেছে। আর জয়সিং স্পষ্টভাবে স্বীকার করে তার এই কাজের জন্য একটু অনুশোচনা নেই। পুলিশ জয়সিংয়ের কাছ থেকে তার বাকি সঙ্গীদের ডিটেলসও নিয়ে নেয়। এরা হলো বিকাশ, ব্রাজেশ, অলোক, সোনু এবং অমর। বিকাশ জিম অ্যাসিস্ট্যান্ট আর ব্রাজেশ ফল বিক্রেতা। এরা দুজনই জয়সিংয়ের এলাকার। অলোক কুমার বাসের ক্লিনার, সে গুরগাঁও এবং নয়দাতে কাজ করে। অলোকের শুধু একজনই আত্মীয় আছে, তার কাজিন মানেশ্বর, সেও গুরগাঁওতে থাকে। এদের সবার ডিটেলস ঠিকঠাক ছিল, তবে তাদের আরেক সঙ্গী সোনু, এই নামটা জয়সিং আন্দাজে বলেছে, তার আসল নাম তার জানা নেই। ভার্তিকা অবাক হয়ে যায়। এরা যার নাম পর্যন্ত জানে না তাকে সাথে নিয়ে এই জঘন্যতম কাজটা করেছে। জয়সিং জানায় সে আগে যে ট্রাভেল এজেন্সির হয়ে ড্রাইভারি করত সেখানে তার প্রথম সোনুর সাথে দেখা হয়। সোনু হেল্পারই করত। তার কণ্ঠে এক ধরনের জাদু ছিল যার জন্য প্যাসেঞ্জাররা মুগ্ধ হয়ে বাসে উঠত। সেই সময় জয় সোনুর কাছ থেকে কিছু টাকা ধার করে। পরবর্তীতে জয় এখানে চলে আসে। মাস 4 আগে এক বাস মালিক জয়কে ফোন করে সোনুর টাকাটা ফেরত দিতে বলে। যদিও জয় সেই বাস মালিকের নামটা ভুলতে পারে না। তো গতকাল সোনু টাকা নেবার জন্য জয়ের বাড়িতে এসেছিল। এরপর থেকে ঘটনাটা পর্যন্ত সোনু তাদের সাথেই ছিল। ভার্তিকা অপারেটর গোপীকে লাস্ট 4 মাসের জেয়ার ফোন কল ডিটেলস বের করতে বলে। এদিকে পুলিশ জেয়ার বাকি সঙ্গীদের খুঁজে বেড়াচ্ছিল। সকালে নিউজ পাবলিশের পরে ওরা সবাই নিখোঁজ হয়ে গেছে। একজন ইনফর্মার এসে জানায় জেয়ার 2 জন সঙ্গী অল্পক্ষণের ভেতরেই এখানে চলে আসবে। এছাড়া জেয়ার ফোন থেকে একটা নম্বর পাওয়া যায় যার লোকেশন মেহেরুলিতে। তারা ধারণা করে এটাই হয়তো জেয়ার দাদা ভাই। এই জন্য সেই অ্যাড্রেসেও একটা টিম পাঠিয়ে দেওয়া হয়। সুধীর টিম নিয়ে দাদা সিংয়ের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দাদা সিংকে পাওয়া যায়। সুধীর দাদা সিংকে জিজ্ঞেস করে তার আর কয়জন ভাই আছে। দাদা সিং অমর আর জেয়ার কথা বলে। জেয়া তো অলরেডি পুলিশের হেফাজতে ছিল, তাই সুধীর অমরের লোকেশনটা জিজ্ঞেস করে। দাদা জানায় গত 3-4 দিন ধরে তাদের সাথে ওর দেখা সাক্ষাৎ হয়নি। সুধীর দাদাকে বলে তোর 2 ভাই একটা মেয়েকে রেপ করে অত্যাচার করেছে। তুই যদি ওদের হেল্প করার চেষ্টা করিস তাহলে তুইও ফাঁসবি, তোর ফ্যামিলি শেষ হয়ে যাবে। আর যদি পুলিশকে ইনফরমেশন দিয়ে হেল্প করিস তাহলে তুই বেঁচে যাবি। এটা শুনে ভয়ে দাদা দেশের বাড়িতে তার মাকে ফোন করে এবং জানতে পারে অমর সেখানেই আছে। সুধীর দাদার মোবাইলটা নিয়ে নেয় এবং একজন কনস্টেবলকে পাহারার জন্য রেখে দেয়। এদিকে রাকেশ এবং ভীমলার টিমও পেতেছিল। এ সময় সেখানে আরেক অপরাধী বিকাশ আসতেই তারা তাকে ধরে ফেলে। বিকাশের সাথে ব্রাজেশেরও আসার কথা ছিল, তাই ব্রাজেশের তথা জিজ্ঞেস করলে বিকাশ জানায় সেও আসছে। অল্প কিছুক্ষণের পরেই সেখানে ব্রাজেশও চলে আসে। এতে তারা ইজিলি তাকেও গ্রেপ্তার করে নেয়। ওদেরকে থানায় পাঠিয়ে রাকেশ আর ভীমলা ওদের দুজনের বাড়িতে সার্চ করতে যায়, কিন্তু সেখানে তারা গুরুত্বপূর্ণ কিছুই খুঁজে পাচ্ছিল না। অবশেষে ভীমলা খেয়াল করে মেঝের মাটিটা আলগা ঝুরঝুরে মনে হচ্ছে, তাই সে জায়গাটা খুলে দেখে। পলিথিনের ভেতরে ওরা মোবাইল, মানিব্যাগ লুকিয়ে রেখেছে। এতে দীপিকার রক্ত লেগেছিল। অন্যদিকে ভার্তিকা, নীতি এবং বিনোদ দীপিকার আপডেট জানতে হাসপাতালে গিয়েছিল। দীপিকা তখনও প্রায় কমাই ছিল। বিনোদ খেয়াল করে দীপিকার শরীরে অনেক কামড়ের দাগ আছে। সে ভার্তিকাকে সাজেশন দেয় ভিকটিমের কামড়ের দাগের সাথে অপরাধীর চোয়াল মিলিয়ে দেখা যেতে পারে। এতে তাদের কেসটা আরও স্ট্রং হবে। থানায় ফিরে আসার পরে বিনোদ ভার্তিকাকে বলে সে কয়েকদিনে ছুটি যায়। আসলে বিনোদের থানাটা ইনভেস্টিগেশনের জন্য ইউজ হচ্ছিল, আর সে সিক্রেট মাধ্যমে খবর পেয়েছে ভারতী তাকে কেসের দায় দিয়ে শীঘ্রই সাসপেন্ড করা হতে পারে। বিনোদ যেহেতু থানার হেড, তাই সেও টেনশনে ছিল, হয়তো সেও ফেসে যেতে পারে। এই জন্য আর কি সে পালাতে চাইছিল। তবে ভার্তিকা তাকে ছুটি দেবে না বলে জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে বিকাশ এবং ব্রাজেশকে থানায় আনা হয়। প্রথমে তাদেরকে দুটো আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকাশকে জিজ্ঞেস করা হয় সে গতরাতে কোথায় ছিল।
বিকাশ জানায় সে আর ব্রাজেশ সেন্ট থমাস চার্চে শো দেখতে গিয়েছিল। আবার একই প্রশ্ন ব্রাজেশকে করলে সে জানায় তারা হাউস পার্কে আড্ডা দিচ্ছিল। অর্থাৎ একই প্রশ্নে তারা দুজনে দুরকম উত্তর দেয়। এছাড়া গতকাল চার্চে কোনো শো ছিলই না। তাছাড়া ব্রাজেশের পায়ে কামড়ের দাগ দেখা যায়। দীপিকা নিজেকে বাঁচাতে ব্রাজেশের পায়ে কামড় দিয়েছিল, তাই তারা প্রথমেই ফেঁসে যায় এবং 2-4টে মার খেতেই সব সত্যি স্বীকার করে নেয়। তারা জানায় ওরা শুধু দীপিকাকে রেপ করেছিল, আর বাকি যত অত্যাচার সব জয় একাই করেছিল। ভার্তিকা জিজ্ঞেস করে জয় যখন অত্যাচার করছিল তখন বাকিরা তাকে আটকালো না কেন। ওরা জানায় জয় খুব রাগী, ও রেগে গেলে কাউকে পরোয়া করে না, তাই সবাই তাকে ভয় পায়। বছর 2 আগে জয়ের স্ত্রী অসুস্থতার জন্য মারা যায়। এরপর থেকে জয়ের মাথা খারাপ হয়ে গেছে। সে কোনো সুখী কাপলকেই সহ্য করতে পারত না। কাপল দেখলে হিংসায় জ্বলে পুড়ত। তাদের এলাকায় কারো বিয়ে হলে বাসর রাতে জয় তাদের জানালে দাঁড়িয়ে ঠকঠক করত, যাতে তারা সহবাস করতে না পারে। সেদিন বাসে ও আকাশ দীপিকার সাথে খুব ঢলাঢলি এবং চুম্মাচাটি করছিল। দীপিকার বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল। এসব দেখে জয়ের মাথা গরম হয়ে যায়। তখন সে আকাশের সাথে ঝামেলা শুরু করে দেয়। তারা পাবলিক প্লেস এগুলো কেন করছে, এত রাতে ছেলেমেয়ে বাইরে কেন এসছে, এসব নিয়েই তাদের ভেতরে ঝামেলা শুরু হয় এবং জয় আকাশকে মারতে শুরু করে। এ সময় দীপিকা বাধা দিতে আসলে জয় আরও ক্ষেপে যায় এবং উল্টাপাল্টা কাজ শুরু করে। এদিকে সুধীর ফোর্স নিয়ে ওমরকে ধরতে গিয়েছিল। ততক্ষণে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। সুধীরের গ্রামের বাড়িতে গিয়ে দেখে সামনে একটা নদী। তারা এই নদী পার হতে পারলে তবেই অমরের বাড়িতে যেতে পারবে। তাই বাধ্য হয়ে সুধীর ফোর্স নিয়ে পানিতে নেমে যায় এবং নদীর ওপারে গিয়ে অমরের বাড়িতে যায়। সৌভাগ্যবশত অমর তখন বাড়িতেই ছিল। অমর পুলিশকে রিকোয়েস্ট করে তারা যেন ওর মাকে কিছু না বলে। তাই সুধীর অমরের মাকে বলে তারা একটা কেসের ব্যাপারে অমরকে দিল্লি নিয়ে যাচ্ছে। এই বলে তারা অমরকে ধরে নিয়ে আসে। নদী পার হবার সময় অমর তাদেরকে ধাক্কা দিয়ে সাঁতরে পালানোর চেষ্টা করে। যেহেতু তারা কেউই সাঁতার জানত না, তাই ওরা অমরকে ধরতে পারে না। আবার ওকে গুলিও করা যাবে না, কারণ গুলি করার নির্দেশ নেই। তাই সুধীর বুদ্ধি খাটিয়ে চিৎকার করে বলে, তুই যদি পালিয়ে যাস তাহলে তোর মাকে সব সত্যি কথা বলে দেব, তখন তোর বংশের মান-সম্মান সব ধুলোই মিশে যাবে। এটা শুনে অমর থেমে যায় এবং আত্মসমর্পণ করে। অবশেষে 6 আসামির 4 জন ধরা পড়ে যায়। বাকি থাকে শুধু অলোক এবং সোনো। একজন এসআই অলোকের ভাই ভাস্করের খোঁজে বের হয়। একজন ইডলিওয়ালার কাছে ভাস্করের অ্যাড্রেস পাওয়া যায়। ভাস্করকে তার বাড়িতেই পাওয়া যায়। এছাড়া ভাস্করের বাড়িতে রক্তমাখা পোশাকও পাওয়া যায়। ভাস্করকে একটু চাপাচাপি করতেই সে স্বীকার করে এগুলো অলোকের কাপড়। অলোক গতকাল এসে কাপড় বদলে গেছে। পাশাপাশি ভাস্করের মোবাইল এবং 500 টাকা নিয়ে গেছে। অলোক কোথায় গেছে জিজ্ঞেস করলে ভাস্কর জানায় ওর গ্রামের বাড়ি বিহারের আওরঙ্গাবাদের পাশে চাপড়া গ্রামে। হয়তো সে ওখানে থাকতে পারে। আবার অলোক ঝাড়খণ্ডে ওর স্ত্রীর বাড়িতেও থাকতে পারে। অলোক বিবাহিত বউ বাচ্চা আছে, তাও এরকম নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে, তাই এসআই খুবই অবাক হয়ে যায়। এদিকে থানায় আরেকজন ভিকটিমের রিপোর্ট আসে। 16ই ডিসেম্বর রাতে, মানে দীপিকার সর্বনাশের রাতেই বঙ্কিলাল নামের এক লোক মনিকা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিল। 6 জন মিলে তার সবকিছু লুট করে নেবার পরে তাকে বাস থেকে ফেলে দেয়। ভার্তিকা বঙ্কিলালের সাথে দেখা করে বিস্তারিত জানতে চায়। বঙ্কিলাল জানায় সে 8:30টায় বাসে চড়েছিল। বাসের রং ছিল সাদা, সিট কাভারের রং ছিল নীল, আর পর্দার রং ছিল হলুদ। আর বাসের সামনে শিবমূর্তি ছিল। ড্রাইভার, হেল্পার সহ 6 জন এই ঘটনায় জড়িত ছিল। বঙ্কিলালের বলা সব ডিটেলস জয় সিং এবং তার সঙ্গীদের সাথে মিলে যাচ্ছিল। ভার্তিকা আফসোস করে লোকটা যদি সেদিনই পুলিশকে রিপোর্ট করত তাহলে দীপিকার দুর্ঘটনাটা আটকানো যেত। ভূপেন্দ্র বলে আফসোসের কিছু নেই, এখানে তাদের দায় নেই। তাছাড়া বঙ্কিলালকে তারা সাক্ষী হিসাবে ইউজ করতে পারবে। ফলে তাদের কেসটা আরও স্ট্রং হলো। এদিকে আটকে আসামিদের কোর্টে তোলা লাগবে, কিন্তু থানার সামনে যেভাবে পাবলিক আন্দোলন করছে তাতে আসামিদের পেলে ওরা মেরে ভর্তা বানিয়ে দেবে। পরিস্থিতি বোঝার জন্য ভার্তিকা পেছনের গেট দিয়ে ভূপেন্দ্রকে বাইরে পাঠায়। ভূপেন্দ্র থানার সামনে সাধারণ পাবলিক সেজে একজন আন্দোলনকারীকে জিজ্ঞেস করে তাদের প্ল্যান কি। ছেলেটা জানায় কোর্ট চত্বরে অলরেডি তাদের লোকেরা বসে আছে। আসামিরা কোর্টে ঢুকতেই ওদেরকে মেরে ফেলা হবে। আবার যদি ওরা বেরো না হয় তাহলে থানার ভেতরে ঢুকে ওদেরকে মারা হবে। ওরা যা অন্যায় করেছে তাতে এটাই ওদের শাস্তি। পাবলিক ওপিনিয়ন জানার পরে ভূপেন্দ্র সেটা ভার্তিকাকে জানায়। ভার্তিকা বলে আসামিদের যেভাবেই হোক আজ ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া লাগবে। তাই তারা এবারও পেছনের পথ ইউজ করে, আসামিদের বাইরে নিয়ে আসে। এরপর তারা পথে একাধিক গাড়ি বদল করে খুব কৌশলে কোর্টে নিয়ে যায়। এদিকে ভার্তিকা কমিশনারের সাথে হোম মিনিস্ট্রিতে যায়। তাদের হোম মিনিস্টারের সামনে কৈফিয়ত দেওয়া লাগে। লোকাল পত্রিকার নিউজের উপরে ভিত্তি করে হোম মিনিস্টার তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলে। এতে ভার্তিকা আপসেট হয়ে বলে পুলিশ পৌঁছানোর পরে ভিকটিমদের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও পুলিশ মাত্র 7 মিনিটের ভেতরে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এছাড়া এই কয়দিনে সবাই না খেয়ে না ঘুমিয়ে ডিউটি করছে। ভার্তিকা এবং কমিশনার দুজনে মিলে কেসের প্রোগ্রেস হোম মিনিস্টারকে এক্সপ্লেইন করে। হোম মিনিস্টার জানায় সিএম এই কেসে ইনভলভ আছে। সিএম পুলিশ ডিপার্টমেন্টকে নিজের দফতরের আন্ডারে নেবার ষড়যন্ত্র চালাচ্ছে।
এই জন্য সেই কেসটাকে আরও কমপ্লিকেটেড করে দেবার চেষ্টা চালাচ্ছে, যাতে তাদের ব্যর্থতাকে পুঁজি করে সিএম পুলিশ ডিপার্টমেন্টকে নিজের আন্ডারে নিতে পারে। তো যাই হোক, এদিকে সুভাষ ভূপেন্দ্রকে ফোন দিয়ে জানায় সে সোনুর খোঁজ পেয়ে গেছে। সোনু ভাটিয়া নামের এক লোকের হয়ে কাজ করত। এই ভাটিয়াই জাইকে ফোন করে সোনু টাকা ফিরিয়ে দিতে বলেছিল। সুভাষের ইনফরমেশনে ভূপেন্দ্র খুব খুশি হয়। ততক্ষণে সে আসামিদের নিয়ে জেলা কোর্টে পৌঁছে গিয়েছিল। আসামিরা জাজের সামনে স্বীকারোক্তি দেয়। এছাড়াও আকাশ তাদেরকে ফেস টু ফেস ডিটেক্ট করে জাজকে কনফার্ম করে দেয় ওরাই সেদিন ঘটনাটা ঘটিয়েছিল। তারপরে তাদের ফরেন্সিক টেস্টও করানো হয়। অন্যদিকে রাকেশের কাছে অপারেটরের ফোন আসে এবং জানায় অলোক ভাস্কর যে মোবাইলটা নিয়ে গিয়েছিল সেটার লোকেশন রাজস্থান হরিয়ানা সীমান্তের কাছে দেখাচ্ছে। রাকেশ খাওয়া রেখে দ্রুত সহকর্মকে নিয়ে অলোককে ধরতে বেরিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে আর তাকে পাওয়া যায় না। তারা আসার আগেই অলোক পালিয়ে গিয়েছিল। এইদিকে আরেকটা টিম সোনুর বাস মালিক ভাটিয়ার সাথে দেখা করতে যায়। ভাটিয়া ও সোনুর ব্যাপারে খুব বেশি কিছু জানাতে পারে না, তবে সে সোনুর আগের মালিকের নাম্বার দেয়। হয়তো সে সোনুর ব্যাপারে ভালো মতো জেনে থাকবে। অন্যদিকে কমিশনার ভার্তিকাকে বলে কোর্ট তাদের কৈফিয়ত দিতে ডেকেছে। এজন্য ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে কোর্টে যায়। তাদের পক্ষে একজন আইনজীবীও ছিল। কিন্তু জাজ যখন ক্রমাগত পুলিশের ওপরে দোষ চাপাচ্ছিল, কেন ভিকটিমকে উদ্ধার করতে লেট হলো, কেন তাকে আরও ভালো হাসপাতালে ভর্তি করা হলো না, তখন লয়ার কোনো এক্সপ্লেনেশনই দেয় না। জাজ পুরো দোষ ইনিয়ে বিনিয়ে ভার্তিকার উপরে চাপিয়ে দেয়। এতে ভার্তিকা বুঝে যায় এখানে সবকিছুই স্ক্রিপ্টেড। সে নিজেও কোনো এক্সপ্লেনেশন দেয় না। তাই জাজ তাকে 2 দিনের সময় দেয়। 2 দিনের ভেতরে রিপোর্ট জমা দিতে বলে। এদিকে আকাশের যে ফোনটা জয়সিংয়ের গ্যাং লুট করে নিয়ে গিয়েছিল, সেই ফোনের সিম কার্ডটা অন হয়ে যায়। ফলে পুলিশ সহজেই সেটা ট্রেস করে একজনকে ধরে আনে। তবে ছেলেটা জানায় সে সিম কার্ডটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। ভূপেন্দ্র জিজ্ঞাসাবাদের পরে বুঝতে পারে ছেলেটা সত্যি বলছে। তবুও সে ছেলেটা লাস্ট কিছুদিনের লোকেশন ডিটেলস বের করে এবং কনফার্ম হবার পরে তাকে ছেড়ে দেয়। সেই সাথে সতর্ক করে দেয় কুড়িয়ে পাওয়া সিম কার্ড যেন কখনো ইউজ না করে। এদিকে আরেকটা টিম বিভিন্ন জায়গায় সোনুর খোঁজখবর নিয়ে ছোট ছোট ডিটেলস কালেক্ট করে। সোনু আগে ফল বিক্রি করে বেড়াতো, তাই অনেকেই তাকে চেনে। ভার্তিকা থানায় বসে কেসটার ব্যাপারগুলো ঘাটাঘাটি করছিল। তখন বিনোদ এসে জানে আকাশ বাড়ি যাওয়ার জন্য জিদ করছে। ভার্তিকা বলে এখন ওকে বাইরে পাঠালে ও বেফাস কথাবার্তা বলে ফেলবে, তাই ওকে আরও কিছুদিন আত্মগোপনে রাখতে হবে। এ সময় ভার্তিকার কাছে একজন রিপোর্টারের ফোন আসে এবং কেসের প্রোগ্রেস জানতে চায়। ভার্তিকা কেসের ব্যাপারে কিছুই জানায় না। নিউজ পোর্টালগুলো কেস নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই জন্য ভার্তিকা আপসেট ছিল। রিপোর্টার ভার্তিকাকে জানায় তাদেরকে সব দোষ পুলিশের উপরে চাপিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাই ওরা ওগুলো করছে। এটা শুনে ভার্তিকা বেশ ক্ষেপে যায়। এই সময় আবার ভূপেন্দ্র আরেকটা নতুন ইনফরমেশন পায়। আকাশের ফোনের কল ডিটেলস চেক করে জানা গেছে ঘটনার দিনে আকাশের কাছে আরেকটা মেয়ের ফোন এসেছিল। তারা ধারণা করছে এই মেয়েটাও আকাশের গার্লফ্রেন্ড। কিন্তু আকাশের গার্লফ্রেন্ড তো দীপিকা, তাই পুলিশের সন্দেহ হয় আকাশের একাধিক রিলেশন ছিল। ভূপেন্দ্রর আকাশের উপরে সন্দেহ ছিল, কারণ সে শক্ত সমর্থ একটা ছেলে, অথচ সে একটুও প্রতিবাদ করেনি। সে দীপিকাকে যে কোনোভাবেই প্রোটেক্ট করতে পারত, প্রয়োজনে আক্ষেপে বাসের জানালা সিট ভাঙচুর করতে পারত, কিন্তু সে কিছুই করেনি। তাছাড়া দীপিকার সাথে এত কিছু ঘটেছে, অথচ আকাশের খুব সামান্যই চোট লেগেছে, যেটা প্রাথমিক চিকিৎসাতেই সেরে গেছে। আবার আসামিদের মাঝে 3 জন বলেছে আকাশ বাসের ভেতরে দীপিকার সাথে ঢলাঢলি করছিল, তার বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল। একটা বাচ্চাও জানে পাবলিক প্লেসে এগুলো করা অনুচিত, তবুও আকাশ এগুলো করেছে। হতে পারে সে জেনে শুনেই ওই বাসে দীপিকাকে নিয়ে উঠেছিল। এরপরে ইচ্ছে করেই এই অসভ্যতামি করে ওদেরকে উত্তেজিত করে দিয়েছিল। তাই ভূপেন্দ্রের ধারণা আকাশের মাঝেও কোনো ঘাপলা আছে, তবে ভার্তিকা তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। এদিকে দীপিকার জ্ঞান ফিরে এসেছিল। নিজের বাবা মাকে পেয়ে এসে মানসিকভাবে কিছুটা স্টেবল হয়ে ওঠে। এছাড়া নীতিও তাকে যতটা সম্ভব মানসিক সাপোর্ট দিচ্ছিল। ডাক্তার তাদেরকে সাইডে নিয়ে গিয়ে বলে দীপিকার আরও একটা সার্জারি করা লাগবে। এরই মধ্যে বাইরে নার্স একজন ভুয়া রোগীকে ধরে ফেলে। একজন সাংবাদিক রোগী সেজে সিক্রেট ক্যামেরা দিয়ে দীপিকার ভিডিও নিতে এসেছিল, তবে ধরা পড়ায় তাকে বাইরে বের করে দেওয়া হয়। পরের দিন পুলিশ কমিশনার বিজয়কে ব্রিফিংয়ে ডাকা হয়। এটাও সিএমের একটা চাল। সিএম পুলিশকে ব্যর্থ প্রমাণ করতে চাইছিল, আর এজন্য তার কাউকে বলির পাঠা বানানোর প্রয়োজন ছিল। তাই সে কমিশনার বিজয় এবং ভার্তিকার উপরে সব দোষ চাপিয়ে দিয়ে পুলিশকে ব্যর্থ প্রমাণিত করতে চাইছিল। ব্রিফিংয়ে সিএম বিভিন্ন এনজিও এবং নারী অধিকার কর্মীদের ডেকেছিল। তারা এই কেস নিয়ে পুলিশের উপরে অসংখ্য অভিযোগ তুলতে শুরু করে। কমিশনার খুব ঠান্ডা মাথায় তাদের প্রশ্নের উত্তর দেয়। এছাড়া পুলিশের জন্য বরাদ্দ বাজেট, তাদের কর্মঘণ্টা ইত্যাদি নিয়েও এক্সপ্লেনেশন দেয়। ফলে কমিশনারের উপরে তারা আর কিছু বলতে পারে না। এদিকে পুলিশের একটা টিম অলোককে খুঁজতে বিহারের ঔরঙ্গাবাদে চলে যায়।
এটা উগ্রবাদীদের এরিয়া। এই জন্য তারা নিজেদের প্রোটেকশনের জন্য প্রথমে লোকাল থানায় যায়, এরপরে তাদের হেল্প নিয়ে অলোককে খুঁজতে তার গ্রাম চাপড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একজন ইনফরমারের মাধ্যমে তারা অলোকের বাড়ি খুঁজে বের করে, কিন্তু বাড়িতে অলোক ছিল না। বাড়ির লোকেরা জানায় অন্তত মাস 6 অলোক গ্রামের বাড়িতে আসেনি। তবু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অলোকের বাবাকে থানায় তুলে নিয়ে যায়। অলোকের বাবা প্রথমে কিছুই স্বীকার করতে চায় না। এতে দিল্লি পুলিশ ক্ষেপে যায়, তবে লোকাল পুলিশ তাদের শান্ত করে একা অলোকের বাবার সাথে কথা বলে তাকে রাজি করায়। তখন অলোকের বাবা জানায় গতরাতে অলোক 8টা সাড়ে 8টার দিকে ফোন করেছিল, তবে অলোক কোথায় থেকে ফোন করেছিল এটা সে জানে না। তারা অলোকের বাবার মোবাইল নিয়ে সেই নম্বরে ফোন করে অপর পাশের লোকটা জানায় এটা নাহারপুর। তারা অলোকের বাবাকে জিজ্ঞেস করে নাহারপুরে কে থাকে। লোকটা জানায় সেখানে তার শ্যালক মানে অলোকের মামা থাকে। পুলিশ অলোকের মামার অ্যাড্রেসটা লিখে নেয়। অন্যদিকে সুধীর একজন ইনফরমারের মাধ্যমে সোনুর বাড়িতে গিয়ে সোনুর সন্দেহে একজনকে ধরে ফেলে, কিন্তু জিজ্ঞাসাবাদে দেখা যায় তারা যে সোনুকে খুঁজছে এটা সেই সোনু না, কারণ আসল সোনুর বয়স কম, সে খাটো এবং রোগাসোগা দেখতে। এই সোনুকে খুঁজতেই তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল। সবার এক্স্যাক্ট ডিটেলস থাকলেও সোনুর কোনো ডিটেলস ছিল না, তাই তাকে খোঁজাও দুষ্কর হয়ে যাচ্ছিল। এদিকে ভার্তিকা থানায় ঢোকার সময় উত্তেজিত পাবলিক তার গাড়ির উপরে হামলা করে। পুলিশ অপরাধীদের ধরতে এত পরিশ্রম করছে, এরপরও পাবলিক তাদেরকে ভিলেনের চোখেই দেখছে। কিছু সার্ভিসই এমন, কোনো কিছু করেই পাবলিকের মন পাওয়া যায় না। যাই হোক, কমিশনার ব্রিফিং শেষ করে থানায় এসে ভার্তিকাকে বলে আগামী 3 জানুয়ারির ভেতরে যেভাবেই হোক চার্জশিট জমা দেওয়া লাগবে। কেসের তদন্ত আর চার্জশিটের রিপোর্ট যেন একই হয়, কোনোভাবেই অপরাধীদের সুযোগ দেওয়া যাবে না। কমিশনার চলে যাওয়ার পরে দুজন কনস্টেবল সেলের সামনে বসে আলোচনা করছিল। এই বদমাশগুলোর কমিশনার, ডিসিপি সবাইকে দৌড়ে বেড়ানো লাগছে। এরা পরিবার বংশের মান সম্মান সব শেষ করে দিল। এদের বাবা মা নিশ্চয়ই এদের জন্য লজ্জায় মরে যাচ্ছে। ছেলের ভেতরে বসে এই কথাটা শুনতে পেয়ে অমর খুব আপসেট হয়ে যায়। সে মায়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ ছিল। সে ফ্লোরে একটা পিন খুঁজে পেয়ে সেটা দিয়ে হাতের শিরা ফুটো করে সুইসাইডের চেষ্টা করে। পাশাপাশি দেয়ালে লিখে রাখে, মা আমাকে ক্ষমা করো। একজন কনস্টেবল ব্যাপারটা খেয়াল করে দ্রুত ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। পরিস্থিতি দেখে ভার্তিকা বুঝতে পারে এদেরকে বেশিক্ষণ আর এভাবে রাখা যাবে না, দ্রুত কেসটা শেষ করতে হবে। তাই সে জয়রাজকে ফোন দিয়ে বলে তারা যেন ইমিডিয়েটলি ঝাড়খণ্ডে অলোকের শ্বশুরবাড়ি গিয়ে তাকে খুঁজে। জয়রাজ বলে এভাবে খুঁজাখুঁজি করে তারা শুধুমাত্র সময় নষ্ট করছে। এটা শুনে ভার্তিকা ক্ষেপে যায় এবং তখনই তাকে ঝাড়খণ্ডে যাবার নির্দেশ দেয়। ফোন ঢাকতেই ভার্তিকার কাছে রিপোর্টারের ফোন আসে এবং সে সিক্রেটলি জানায় আকাশ ডিসিটিভি নামের একটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। এটা শুনে ভার্তিকা বেশ চিন্তায় পড়ে যায়। এই মুহূর্তে আকাশ এরকম কিছু করলে তাদের ইনভেস্টিগেশনে আরও বেশি সমস্যার সৃষ্টি হবে, কারণ তারা এখনও 2 জন আসামিকে গ্রেফতার করতে পারেনি। এরই মধ্যে আবার হাইকোর্ট থেকে লয়ার চলে আসে, কারণ ভার্তিকার 2 দিনের ভেতরে কৈফত দেওয়ার কথা ছিল। ভার্তিক এবং ভূপেন্দ্র লয়ারকে বলে তারা এখন কিছু বলতে পারবে না। লয়ার যেন আইনের ফাঁক ফোকড় দিয়ে তাদের জন্য আরও কিছুটা সময় বের করে। এরপর তারা লয়ারকে বিনোদের কাছে পাঠিয়ে দেয়, যাতে তারা বোঝাপড়া করে নিতে পারে। তারপরে ভার্তিকা আকাশের কাছে যায়। আকাশের একা ফিল হচ্ছিল, তাই আকাশের সাথে তার চাচাকে থাকতে দেয়া হয়েছিল। সেই চাচাই আকাশের মাথা বিগড়ে দিচ্ছিল। তো ভার্তিকা জিজ্ঞেস করে আকাশ যে টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেবে এতে ওর লাভ কি হবে। আকাশ বলে সেও তো ভিকটিম, পাবলিকের তার দিকটাও জানা উচিত। ভার্তিকা ওরে সে ভিকটিম এই ব্যাপারটা আদাবাদ দেখবে। টক শো করার, ইন্টারভিউ দেওয়ার সে আরও অনেক সময় পাবে। এখন ইন্টারভিউ দেওয়াটা ভুল সিদ্ধান্ত হবে। সামনেই কেসের ট্রায়াল শুরু হবে। যদি আকাশের কথার এবং চার্জশিটের রিপোর্টে অমিল থাকে তাহলে পুরো কেসটাই দুর্বল হয়ে যাবে। তাছাড়া আকাশ যে চ্যানেলে ইন্টারভিউ দিতে চাইছে সেই চ্যানেলের সিইওর বিরুদ্ধে একটা কেস চলছে। এই জন্য তারা পুলিশের উপরে প্রতিহিংসাবশত কেসটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য সে আকাশকে আপাতত ইন্টারভিউ দিতে বারণ করে। আকাশও ভার্তিকার কথা মেনে নেয়। এদিকে সুধীর একজন হকারকে পায় যে সোনুর অ্যাড্রেস জানে, তাই সে হকারকে নিয়ে সোনুকে ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু গিয়ে দেখে এই সোনু একজন বৃদ্ধ লোক। মূলত হকার প্রতিহিংসা থেকেই এই বৃদ্ধকে ধরিয়ে দিতে এসেছে। সুধীর হকারের কাজে খুবই বিরক্ত হয়ে যায়। এরপরে তারা বাস স্ট্যান্ডে এসে সোনুকে খোঁজাখুঁজি শুরু করে। তখন একজন দোকানদার খেয়াল করে সোনু বাস নিয়ে গুড়গাঁয়ের দিকে যাচ্ছে। দোকানদার দ্রুত সুধীরের কাছে গিয়ে কথাটা জানায়। ততক্ষণে বাসটা দূরে চলে গিয়েছিল। তাছাড়া সোনুকে নিয়ে তারা এতবার বিভ্রান্তিতে পড়েছে তাতে শিওর হতে পারছিল না ওটাই আসল সোনু কিনা। তাই সুধীর ভূপেন্দ্রকে ফোন করে ব্যাপারটা জানায়। ভূপেন্দ্র বলে বাসটা তো সন্ধ্যায় আবারও ব্যাক আসবে, তাই ওরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুক। সোনু যেহেতু বাসের হেল্পারে কিংবা কন্ট্রাক্টারি করে,
তাই ডিউটি শেষ করে সে নিশ্চয়ই আবার ফিরে আসবে। সুধীরের সাথে ফোনে কথা শেষ করে ভূপেন্দ্র ভার্তিকার সাথে কথা বলছিল। যাবার নির্দেশ দেয়। ফোন ঢাকতেই ভার্তিকার কাছে রিপোর্টারের ফোন আসে এবং সে সিক্রেটলি জানায় ভার্তিকা বারণ করা সত্ত্বেও আকাশ টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছে। এটা শুনে ভার্তিকা খুবই রেগে যায়। সে তখনই ভূপেন্দ্রকে নিয়ে হোটেলে চলে যায়। সেখানেই আকাশ আর তার চাচাকে রাখা হয়েছে। ভার্তিকা খুব রেগেছিল, তাই ভূপেন্দ্র তাকে বোঝায় আকাশ কোনো আইনের রুলস ভাঙছে না, তার যে কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার অধিকার আছে। তাই তার সাথে ঝামেলা না করে তাকে বোঝাতে হবে ইন্টারভিউ দিলে এই কেসে কেমন সমস্যা হতে পারে। ভার্তিকা মাথা ঠান্ডা করে আকাশের কাছে যায় এবং বলে, তোমার কাছে তো পুরো জীবন পড়ে আছে, কিন্তু দীপিকার জীবনটা অলরেডি শেষ হয়ে গেছে। তোমার একটা ভুল কথা পেলেও ওরা সেটা কোর্টে এই কেসের বিরুদ্ধে ইউজ করবে, তাই যা করবে ভেবে করো। কথাগুলো বলে তারা বেরিয়ে আসে। আকাশের আচরণ ভূপেন্দ্র সন্দেহজনক লাগছিল, তাই সে তার এক বন্ধুকে ফোন করে আকাশের সমস্ত ডিটেলস বের করতে বলে। এদিকে সুধীর সন্ধ্যায় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। সময়মতো গোরগড়ায় বাসটা ব্যাক চলে আসে। সে বাসের কন্ট্রাক্টর এমনভাবে যাত্রীদের সুরেলা কণ্ঠে ডাকছিল, এতেই তারা বুঝে যায় এটাই আসল সোনু। তাই তারা ছুটে গিয়ে সোনুকে ধরে ফেলে এবং আড়ালে নিয়ে আসে। সোনুর কাছ থেকে 16 ডিসেম্বরের প্রথম ভিকটিম বাকিলালের মোবাইল এবং এটিএম কার্ড উদ্ধার করা হয়। এতে তারা পুরোপুরি শিওর হয়ে যায় এই সোনুই সেদিন ওদের সঙ্গী ছিল। মারের ভয়ে সোনু সব স্বীকার করে নেয়। গ্রেফতারের সময় বিমলার মনে হয় সোনুর বয়স এখনো 18 হয়নি। সে সোনুর বয়স জিজ্ঞেস করলে সে সঠিকভাবে বলতে পারে না। তার বিবেচনায় সোনুর বয়স সর্বোচ্চ 16 বছর হতে পারে, তাই সে নাবালক হিসেবে তার কেসটা রেজিস্টার করতে চায়। অন্য পুলিশ স্টাফেরা এতে দ্বিমত পোষণ করে বলে, নাবালকের শাস্তি কম হয়, একই রকম অপরাধ করে সে পার পেয়ে যাবে, এটা তো ঠিক না। বিমলা বলে সে একজন জুভেনাইল ওয়েলফেয়ার অফিসার, তাই সে মিথ্যা বয়স লিখতে পারবে না, তাই আর কেউই তাকে কিছু বলতে পারে না। তবে সোনুর গ্রেফতারে সবার মাঝে একটা আনন্দের হাওয়া বয়ে যায়। আর মাত্র একজনকে গ্রেফতার করতে পারলেই পুলিশ চার্জশিট বানাতে পারবে। কিন্তু এদিকে উত্তেজিত জনতার আর অপেক্ষা সহ্য হচ্ছিল না। তারা এবার থানার সামনে ভাঙচুর এবং জ্বালাও পড়া শুরু করে। এছাড়া পুলিশের ওপরে আক্রমণ করে। ফলে বাধ্য হয়ে কমিশনার পুলিশকে লাঠিচার্জ এবং জলকামন ছোড়ার নির্দেশ দেয়। মিডিয়াও পুলিশকে ভিলেন বানাতে শুধুমাত্র লাঠিচার্জের ফুটেজগুলো টেলিকাস্ট করে। কমিশনার বুঝতে পারে এখানে নোংরা রাজনৈতিক খেলা চলছে, তাই পরিস্থিতি সামলাতে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে ভার্তিকাকে ফোন দিয়ে বলে সে আন্দোলন থামাতে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করবে, তবে তার স্যাক্রিফাইস যেন বৃথা না যায়। ভার্তিকা যেন যেভাবেই হোক 6 নম্বর আসামিকে গ্রেফতার করে। ভার্তিকাও প্রতিশ্রুতি দেয় সে সব কয়টাকে যে কোনো মূল্যে গ্রেফতার করবে। ভার্তিকা ফোন রাখতেই ভূপেন্দ্র তাকে বলে, আমি আমাদের একজন সাক্ষীর প্রোফাইল চেক করেছি, তার বাবা উত্তরপ্রদেশের একজন ক্রিমিনাল লয়ার এবং তার নামে 20টা মামলা রয়েছে। ভূপেন্দ্র হয়তো আকাশের কথাই বলছিল, তবে ভার্তিকা এবারও ভূপেন্দ্রের কথাকে গুরুত্ব দেয় না, কারণ তার এখন হাসপাতালে গিয়ে দীপিকার জবানবন্দি নিতে হবে। সে ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কমিশনার লাঠিচার্জের সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে ভেবেছিল আজই তার সার্ভিসের লাস্ট দিন। এর মধ্যে আরেক ঘটনা ঘটে যায়। একদল উত্তেজিত জনতা সিএমের ছেলের উপরে অ্যাটাক করে। সঠিক সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, না হলে আজ গণপিটুনিতে ওরও খবর হয়ে যেত। এই ঘটনার পরে সিএম তার নোংরা রাজনৈতিক খেলা বন্ধ করে দেয়। ফলে কমিশনারকেও আর বলির পাঠা হতে হয় না। তো যাই হোক, এদিকে ভার্তিকা হাসপাতালে এসে ডাক্তারকে দীপিকার কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার জানায় দীপিকার ইন্টারনালি প্রচুর ড্যামেজ হয়েছে, তার আরও একটা সার্জারি করানো লাগবে। এরপরও সে বাঁচবে কিনা বলা মুশকিল। ডাক্তারের আপডেট শুনে ভার্তিকার মন খারাপ হয়ে যায়। একটু পরে ম্যাজিস্ট্রেট চলে আসে এবং দীপিকার জবানবন্দি নিতে যায়। দীপিকা জানায় সেদিন রাতে সে আর আকাশ সিনেমা দেখে বাড়ি ফেরার সময় ওই বাসে উঠেছিল। একটু পরে তারা আকাশের সাথে ঝামেলা শুরু করে। দীপিকা বাধা দিতে গেলে ওরা দুজনকেই অনেক মারধর করে। দীপিকাকে বাসের পেছনে নিয়ে গিয়ে সামনে এবং পেছনে উভয় দিকেই রেপ করে। এভাবে একে একে 6 জন তাকে সেমভাবে রেপ করে, তার পুরো শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। এভাবে 1 ঘন্টা ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেই যায়। দীপিকা তাদের নামগুলো আইডেন্টিফাই করে বলে, এরা অলোক, জয় সিং, সোনু, অমর, ব্রিজেশ এবং বিকাশ। তাদের মধ্যে কোনো একজন বলেছিল এরকম মেয়েদের মেরে ফেলাই উচিত। এটা বলার পরে একটা রড আনে, সেটাও তার সামনে এবং পেছনে ঢুকিয়ে দেওয়া হয়। রডটা বারবার বের করে এবং ঢুকায়, তারপরে তার যৌনাঙ্গের ভেতরে হাত ঢুকিয়ে না জানি কি বের করে নেয়। সবশেষে চলন্ত বাস থেকে দুজনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারা উলঙ্গ হয়ে পড়েছিল। এরপরে কেউ তাদেরকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে। দীপিকার গাও ফিরে ওঠা বর্ণনা শুনে ম্যাজিস্ট্রেটও কেঁদে ফেলে। সে আর কিছু বলার ভাষা পায় না। সে দীপিকার সই নিয়ে বেরিয়ে যায়। এদিকে জয়রাজের টিম এবং লোকাল পুলিশ তখনও অলোককে খুঁজে বেড়াচ্ছিল। এরই মধ্যে ইনফরমাল জানায় জয়রাজ গ্রামে ফিরে এসেছে। তারা তখনই অ্যাকশনে চলে যায় এবং অলোককে পেয়ে যায়। অলোক পালানোর চেষ্টা করে, তবে ধরা পড়ে যায়। স্বয়ং অলোকের বই তাকে আইডেন্টিফাই করে বলে, এটাই অলোক কুমার, এই হারামজাদে আমাকে 6 মাস আগে ফেলে রেখে চলে গিয়েছিল। অবশেষে দীপিকা কাণ্ডের 6 জন আসামি গ্রেফতার হয়ে যায়।
ভূপেন্দরের কাছে আপডেট পৌঁছানো মাত্রই সে হাসপাতালে ছুটে যায় আর আনন্দে কিছু বলার আগে ভার্তিকাকে জড়িয়ে ধরে। তার এক্সপ্রেশন দেখেই ভার্তিকা বুঝা যায় অপরাধীরা ধরা পড়েছে। তাদের 1 সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি। ভার্তিকা আনন্দের সংবাদটা দীপিকার মাকে জানায়। দীপিকার মা দীপিকার কানে কানে কথাটা জানায়। দীপিকার মুখে হাসি ফুটে ওঠে না, কারণ তার সমস্ত আনন্দ শেষ হয়ে গেছে। তবু মৃত্যুশয্যায় থাকা মেয়েটার মনে একটু হলেও প্রশান্তি কাজ করে। যাই হোক, পুলিশ স্টাফেরা লাস্ট কয়েকদিন ধরে বাড়ি যেতে পারেনি। লাগাতার ডিউটি করেছে। তাদের বাড়িতে অসুস্থ বউ বাচ্চা আছে, তাদেরও কোনো খেয়াল রাখতে পারেনি। অবশেষে কেউ কেউ বাড়ি ফেরে। ভার্তিকা কিছুজনকে নিয়ে বাইরে এসে আনন্দে ঠান্ডার মধ্যেও আইসক্রিম খায়। একটু পরে সেখানে নীতি আসে। নীতি এই কয়দিন যেহেতু দীপিকার সাথেই ছিল, তাই দীপিকার কন্ডিশন দেখে তার মুখে হাসি আসছিল না। সে এসে ভার্তিকাকে বলে, আপনি কি দীপিকার প্রগনোসিস রিপোর্টটা দেখেছেন? হয়তো সে সার্ভাইভ করতে পারবে না। সবাই এত আনন্দ করছে, কিন্তু আমার আনন্দ আসছে না। আমাদের আগে চার্জশিটটা নিখুঁতভাবে বানানো উচিত, যাতে আসামিরা কোনোভাবেই ছাড়া না পায়। এরপরে নীতি বলে, জয়সিং যখন স্বীকারোক্তি দিচ্ছিল ওর ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। সে খুব গর্বের সাথে কথাগুলো বলছিল। মনে হচ্ছিল ওর ভেতরে মানুষের আত্মাকা নেই, ওর ভেতরে কোনো জানোয়ার বাস করছে। একটা মেয়ে মৃত্যুর শয্যায় শুয়ে আছে, তবু সবাই এত আনন্দ কিভাবে করছে নীতির বুঝে আসে না। তারা কথা বলছিল। এ সময় ভূপেন্দর এসে জানায় তিহার জেল থেকে ফোন এসেছে, জয়সিং সুইসাইড করে মরে গেছে। তো এরপরে কেসের ট্রায়াল শুরু হয়। কেসের 6 জন আসামির ভেতরে 1 জন আত্মহত্যা করে মারা গেছে। বাকি 5 জনের ভেতরে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি 1 জন মানে সোনু যেহেতু নাবালক ছিল, তাই তাকে 3 বছর কিশোর সংশোধনাগারে রাখা হয়, তারপরে ছেড়ে দেওয়া হয়। এই কেসের পরে ধর্ষণ আইনে বেশ কিছু চেঞ্জ আনা হয়, যাতে অপরাধীদের আরও সহজে শাস্তি দেওয়া যায় এবং ভিকটিমদের সুবিচারের অধিকার নিশ্চিত করা যায়। কেসের রায়ের 3 সপ্তাহ পরে আকাশ ন্যাশনাল টিভি চ্যানেলে ইন্টারভিউ দেয়, কিন্তু দীপিকা সার্ভাইভ করতে পারে না। ঘটনার 2 সপ্তাহের মাঝেই সে মারা যায়। তবে তার মৃত্যুর আগে অপরাধীরা ধরা পড়েছিল, এটাই তার একমাত্র প্রাপ্তি। দর্শক, এই সিরিজে যে ঘটনাটা বলা হয়েছে সেগুলো বাস্তব, যদিও সব চরিত্রের নামগুলো বদলে দেওয়া হয়েছে। 2012 সালের 16 ডিসেম্বর রাতে নির্ভয়া নামের একটি মেয়ের সাথে যা ঘটেছিল সেটাকে কেন্দ্র করে এই সিরিজটি বানানো। তাই সিরিজে আপনারা যে নৃশংস বর্ণনা শুনলেন, দুঃখজনকভাবে এগুলো সবই সত্যি। এরকম নেক্কারজনক ঘটনা আর কোনো দেশে আর কারো সাথে না ঘটুক, এটাই আমাদের কাম্য। প্রত্যেকের অধিকার নিশ্চিত হলে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হলে হয়তো এই ধরনের অপরাধ কমে আসবে। তবে মানুষের বিবেকের চেয়ে বড় আদালত আর নেই, তাই সবার আগে নিজেদের মানসিকতা চেঞ্জ করতে হবে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিন্ন ধারার মুভি এক্সপ্লেন দেখতে সাবস্ক্রাইব করো মুভি এক্সপ্লেন বাংলা। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। সেই সাথে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ এই ধরনের অপরাধ করার সুযোগ না পায়।